একদিকে সহজ সরল এক গ্রাম্য মেয়ে যে জানে না শহরে আদব কায়দা, জানে না শুদ্ধ ভাষা, জানে না কপটতা, আর অন্যদিকে চালাক চতুর স্মার্ট ছলনায় পটু সুন্দরীর দল। প্রতিযোগিতায় কি পারবে গ্রামের সরল মনের মেয়েটি শহরে ছলনাময়ী কুটকচালিতে ওস্তাদ মেয়েদের টেক্কা দিয়ে বিউটি কন্টেস্টের উইনার হতে? কিভাবে তা সম্ভব হবে? কিভাবে পারবে পদে পদে উপহাস আর অপমান হজম করে সব বাধা অতিক্রম করে আত্মবিশ্বাসের সাথে সর্বসমক্ষে নিজেকে তুলে ধরতে? তাই নিয়েই এই কাহিনী। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ ফুলরানী। কাহিনী শুরু হয় একটি বিউটি কন্টেস্টের গ্র্যান্ড ফিনালের শো দিয়ে। হোস্ট বলছে, ওয়েলকাম টু দ্য শো। হেয়ার উই প্রেজেন্ট আওয়ার টপ 10 ফাইনালিস্ট অব দ্য ইয়ার 2021। তারপর 10 জন সুন্দরীকে স্টেজে দেখানো হয়। র্যাম্প ওয়াক রাউন্ড চলতে থাকে, জাজেসদের অবজারভেশনও চলতে থাকে। তারপর কস্টিউম বদলে বদলে চলে আরও কয়েক রাউন্ড র্যাম্প ওয়াক। তারপর আসে কোশ্চেন অ্যান্সার সেশন। সব রাউন্ডের স্কোর দেখে ফাইনালি অ্যানাউন্স করা হয় 2021-এর বিউটি প্রিন্সেস উইনার জুই প্যাগনিস। আর সেই সঙ্গে অ্যানাউন্স করা হয় এই নিয়ে টানা 5 বছর ভিআর একাডেমির মেয়ে প্রিটি প্রিন্সেসের খেতাব জয় করছে। একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হয় ফিনক্রাফট মিডিয়ার ধ্রুব যোশী এবং রাও গ্রুপের ফিল্ম প্রডিউসার এবং ডিরেক্টর অমৃতা রাওকে। একই সঙ্গে স্টেজে ডাকা হয় ভিআর একাডেমির চিফ বিক্রম রাজাধ্যক্ষা। ধ্রুব বিক্রমকে কনগ্রাচুলেট করে আর বলে, আমি তোমার একজন বড় অনুরাগী। দর্শকদের বলে, আমি শুধু তার একাডেমির নয়, তার গ্রুমিং টেকনিকেও ইমপ্রেস। ট্রেনিং ইনস্টিটিউট ওয়ার্ল্ড ক্লাস তো বটেই, আর তার গ্রুমিং টেকনিকও ভীষণ স্পেশাল। বিক্রম সামনে এগিয়ে আসে আর সকলকে ধন্যবাদ জানায়, জাজদের ধন্যবাদ জানায় আর বলে, বিগত 5 বছর ধরে প্রিটি প্রিন্সেসের খেতাব জয় করছে আমার একাডেমির মেয়েরা। জুইকে কনগ্রাটস জানায়। বিক্রম বলতে থাকে, ফেমাস বাস্কেটবল কোচ বব নাইট বলে, দ্য কি ইজ নট উইল টু উইন। সকলেরই এটা আছে, ইট ইজ দ্য উইল টু প্রিপেয়ার টু উইন। এটাই সব থেকে ইম্পর্ট্যান্ট। জেতার ইচ্ছেটা বড় কথা নয়, জেতার জন্য প্রস্তুতিটাই বড় কথা। অনেকে বলে পার্টিসিপেট করাটাই আসল কথা, কিন্তু না, আমার মত আলাদা। আমার একাডেমির প্রতিটি মেয়ে জেতার জন্যই পার্টিসিপেট করে, আর এর জন্য তারা কঠোর পরিশ্রম করে। কারণ কঠোর পরিশ্রম ছাড়া সাকসেস পাওয়া হলো বাই চান্স, আর আমি লিভ বাই চান্সে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি লিভ বাই চয়েসে। ওদিকে তার বাড়িতে তার বাবা রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল টিভিতে এসব খবর দেখছেন। তাদের কর্মচারী বলছে, সাহেব একদম আপনার মতো সেম টু সেম ডায়ালগ বলছে। বিক্রমের বাবা বলে, আরে ডায়ালগ সেম দিয়ে কি হবে, ওর বয়স 35 বছর, এখনো অব্দি কি করতে পেরেছ? এই বয়সে আমার 35টা মেডেল পাওয়া হয়ে গিয়েছিল। 35টা প্রেম করাটা কোনো অ্যাচিভমেন্ট নয়, আর পপুলারিটি আর চিপ পাবলিসিটির মধ্যে অনেক ফারাক আছে। ওদিকে বিক্রম ড্রিঙ্ক করছে আর তার সেক্রেটারি তাকে মানা করছে। বলে, বিক্রম অনেক খেয়েছো, 5-6 পেগ হতে চললো। বিক্রম বলে, টানা 5 বছর তো, তাই 5 পেগ। ড্রিঙ্ক করতে করতে বিক্রম বাইরে আসে আর তার সাথে সাথে তার এক রিপোর্টার বন্ধুও আসে। বলে, বিক্রম হাই সোসাইটি থেকে পয়সাওয়ালা ফ্যামিলির মেয়েদের বেছে বেছে একাডেমিতে ভর্তি করে খেতাব জয়ের পর ভালোই ক্রেডিট নিচ্ছ, আর আমার মতো রিপোর্টাররাই তোমাকে পেজ 3-তে জায়গা দিয়ে ফেম এনে দিয়েছে। বিক্রম বলে, আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করছো? আরে আমার ট্রেনিং স্কিল গ্রুমিং টেকনিকের জন্যই আমার একাডেমি থেকে টানা 5 বছর প্রিটি প্রিন্সেসের খেতাব জয় করছে। আমার মেয়েরা জাজেসদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার, সেটা ফার্মার ইস্যু হোক, পভার্টি হোক, এনভায়রনমেন্ট হোক, সব কনফিডেন্সের সাথে অ্যান্সার দেয়। আর এসব আমার গ্রুমিং এর জন্যই পসিবল। আমি বিক্রম রাজাধ্যক্ষা তোমাকে প্রমিস করছি, নেক্সট ইয়ারেও আমার একাডেমি থেকেই প্রিটি প্রিন্সেসের উইনার হবে। এমন সময় বিক্রমের একজন ফ্যান একটা বড় বোকে নিয়ে তাকে অভিনন্দন জানায়। কিন্তু একটু পরেই এক ফুলওয়ালি হাতে একটা ময়লা 500 টাকার নোট নিয়ে সেখানে আসে আর বলছে, আমি ওই ঠকবাজকে ছাড়বো না, ওই আমাকে অচল নোটটা দিয়ে চলে গেল। কই সে? বাইরে এসো, আমার টাকা দাও। সিকিউরিটি মেয়েটাকে আটকায়। মেয়েটি বলে, ওই লোকটাকে ডেকে দাও, আর না হলে আমাকে ভেতরে যেতে দাও, আমি আমার টাকা চাই, ব্যাস। সিকিউরিটি বলে, আরে তোকে ছেড়ে দিলে আমার চাকরি যাবে। ফুলওয়ালি রেগে গিয়ে বলে, তাহলে তুই আমার টাকা দে। সিকিউরিটি বলে, কেন? ফুলওয়ালি বলে, কেন, চাকরি যাওয়ার থেকে সেটা তো ভালো নাকি? বিক্রম এতক্ষণ দেখছিল। এবার সে বলে, এই কি হলো, কি প্রবলেম? ফুলওয়ালি বলে, আরে ওই লোকটা ফুলের তোড়া নিয়ে আমাকে ময়লা নোট দিয়ে চলে গেল, আর এটা তো চলবে না, আমি আমার পয়সা চাই, ব্যাস। বলতে বলতে তার নজর পড়ে পাশেই রাখা তার কাছ থেকে আনা সে বোকেটার দিকে। বলে, এই তো সেই বোকে, এটা ও তোমাকে বেচে দিয়েছে, ক টাকায়? মেঘা বলে, কি? আরে তুমি চেনো উনিকে? যাতা বলে যাচ্ছ, তুমি কিছু ভুল বুঝেছো। ফুলওয়ালি বলে, আরে না ম্যাডাম, কোনো ভুল হচ্ছে না। 450 টাকার বোকে যখনই আমাকে চেঞ্জটা রাখতে বললে তখনই আমার ডাউট হয়েছিল। মেঘা বলে, এই আর এখানে কোনো সিন ক্রিয়েট করতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। বলে পার্স থেকে 500 টাকার নোট বের করে সে ফুলওয়ালিকে দিয়ে দেয়। বলে, তোমার লোকসান কেন হবে, এই নাও।
ফুলওয়ালি ওই নোটটা নিয়ে ময়লা নোটটা তাকে দেয়। এতক্ষণ ফুলওয়ালির নজর পড়ে ওই হলের কাট আউটের দিকে। বলে, ও এটা তো সেই বিশাল বিউটি কন্টেস্ট শো। বিক্রমের সেই রিপোর্টার বন্ধু সৌরভ বলে, আরে এই প্রাইজটা এটা ওর, ও ট্রেনিং দেয়, গ্রুমিং করায়, যে কাউকে ও বিউটি কুইন বানাতে পারে। ফুলওয়ালি বলে, দূর, গ্রুমিং এর আবার কি আছে স্পেশাল? হ্যাঁ আমিও জানি, ক্যাটওয়াক এই তো, বলেছে হেঁটে দেখায়। নাটক মাটক ঝাটক, এমনি অমনি করে হাঁটা, ব্যাস আমি জানি। আমাদের কলোনিতে এইরকম কত হয়, আর আমি টানা 3 বছর ধরে দিচ্ছি বুটি কুইন অ্যাওয়ার্ড। এই ঝাঁকানাকা নাকা। তার রিপোর্টার বন্ধু বিক্রমকে খোঁচা মেরে বলে, কি বিক্রম, নেবে নাকি চ্যালেঞ্জ? এরকম কোনো মেয়েকে প্রিটি প্রিন্সেসের খেতাব জেতানোর? তাহলে মানবো, হ্যাঁ তোমার ক্ষমতা আছে বটে। বিক্রম বলে, ও তাই, এই মেয়েকে? আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই মেয়েটাই হবে আমার নেক্সট ইয়ারের প্রিটি প্রিন্সেস উইনার। মেয়েটাকে বলে, এই তোমার নাম কি? মুড নিয়ে মেয়েটি বলে, সেভান্তা টান্ডেল। বিক্রম বলে, তুমি হবে আমার একাডেমির প্রিটি প্রিন্সেস নেক্সট ইয়ার। সেভান্তা বলে, যাক সেসব কথা বলে সেখান থেকে চলে যায়। বিক্রম বলে, এই কোথায় যাচ্ছ? আমি কি জোক করছি নাকি? আমি সিরিয়াস। আমি বিক্রম রাজাধ্যাক্ষ। আমার বন্ধু এই সৌরভকে এইখানে এখন প্রমিস করছি, এই মেয়েটি সেভান্তা টান্ডেল আমার একাডেমি থেকে নেক্সট ইয়ার প্রিটি প্রিন্সেস হবে। আমার কথা নোট করে রাখো। ব্যাস। এই ভিডিওটি সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যানেলে ভাইরাল হয়ে যায়, ব্রেকিং নিউজ হিসাবে দেখানো হয়। বিক্রম রাজাধ্যাক্ষ চ্যালেঞ্জ নিয়েছে একটি সাধারণ ফুলওয়ালি মেয়েকে প্রিটি প্রিন্সেসের খেতাব জেতানোর। খবর দেখে সকালবেলা মেঘা বিক্রমের বাড়ি যায়। দেখে বিক্রম ঘুমাচ্ছে। বিক্রমকে ওঠানোর চেষ্টা করে। বিক্রম তাকে টেনে নিয়ে আদর করতে শুরু করে। মেঘা বলে, জরুরি কথা আছে। ড্রিঙ্ক করে কাল কি যাতা বলেছো, তোমার হিসাব আছে? তোমার ওই ভিডিও ক্লিপটা ইতিমধ্যেই 37K ভিউজ হয়ে গেছে। বিক্রম বলে, ও মাত্র 37K? 1 মিলিয়ন হওয়া উচিত ছিল। বিক্রম রাজাধ্যাক্ষ স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে। মেঘা বলে, আরে বুদ্ধু, ওটা না, ওই যে তোমার ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ভিডিওটা। এমন সময় বিক্রমের বাবা রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল তাকে কল করে। কোর্ট মার্শাল নামে বিক্রম তার বাবার কন্ট্যাক্টটা সেভ করে রেখেছে। বিক্রম কল ধরলে তার বাবা তাকে কনগ্রাচুলেট করে আর বলে, আই এম প্রাউড অফ ইউ মাই বয়, তুমি চ্যালেঞ্জ নিয়েছো, এটা সত্যিই ভীষণ টাফ জব। বিক্রম মেঘাকে বলে, তুমি কি ভাবছো আমি ড্রিঙ্ক করেছিলাম বলে ওই চ্যালেঞ্জ নিয়েছি? না, আমি সত্যি সত্যি চ্যালেঞ্জটা নিয়েছি। এতদিন পরে আমার বাবাও বলছে যে আমার জন্য প্রাউড ফিল করছে, যদিও তাতে কিছুটা ব্যঙ্গ আছে, তবুও এই চ্যালেঞ্জের জন্য এগোবো। আমি বিক্রম রাজাধ্যাক্ষ, আমার পক্ষে কিছু অসম্ভব নয়। তুমি ওই মেয়েটিকে খুঁজে বের করো যে কোনো মূল্যে। পরের সিনে দেখা যায় সেভান্তা তাদের কলোনির ফুল বাজারে ফুল বিক্রি করছে। তার সাথী তাকে বলে, কিছু অর্কিড কেন রাখছো না? সেভান্তা, আরে ওসব হাই ফাই কাস্টমারদের জন্য, বরং আমাদের জবা ফুল রাখতে হবে বেশি করে। এমন সময় এক ছোকরা এসে তাকে টিচ করে। তার হাত ধরে টেনে বলে, এই গোলাপটা কত পড়বে? সেভান্তা তাকে ঠাস করে একটা চড় কষায় আর কলার ধরে বলে, আমার সঙ্গে অসভ্যতা করার চেষ্টা করছিস? হাত ভেঙে দেবো, আমার হাত কিন্তু খুব কড়া, এমন শিক্ষা দেব না। অন্য দুজন কাস্টমার মোবাইল দেখতে দেখতে বলে, আরে এ তো সেই ফুলওয়ালি। তারা সেভান্তাকে ডাকে, বলে, এই ফুলওয়ালি। সেভান্তা তাদের বলে, এই আমি সেভান্তা টান্ডেল, ফুলওয়ালি না, আমাকে ফুল রানী বলতে হবে। ওদিকে সেভান্তার বাড়িতে মেঘা এসে পৌঁছেছে সেভান্তাকে ট্রেনিং এর জন্য নিয়ে যেতে। সেভান্তার বাবার সাথে কথা বলতে থাকে। সেভান্তার বাবা তাকে বলে, ম্যাডাম তোমরা হলে বড় লোক মানুষ আর আমি গরিব হ্যান্ডিক্যাপ মানুষ। মেঘা অবাক হয়, বলে, হ্যান্ডিক্যাপ? সেভান্তার বাবা বলে, আমার কথার মানে হলো আমি বেকার, কোনো কাজ করি না, আমি সবসময় মদ খাই, আমি বেকার। এই সেভান্তার ইনকামে এই সংসার চলে। তোমরা 1 বছরের জন্য ওকে নিয়ে গেলে ঘর কি করে চলবে? আমি মদ খাবো কিভাবে? মেঘা বলে, ওসব তুমি চিন্তা করো না, 50,000 করে দেবো তোমাকে, চলবে? সেভান্তার বাবা বলে, 50,000 1 বছরে? একটু কম হয়ে গেল না? মেঘা বলে, আরে বছরে না, 50,000 টাকা মাসে। এবার সেভান্তার বাবা অবাক হয়ে যায়, বলে, তুমি মানুষ লও? মেঘা বলে, মানে? সেভান্তার বাবা বলে, আরে তুমি মানুষ লও, তুমি ভগবান আছো, গড ম্যাডাম, গড। এমন সময় মেঘার একজন লোক এক বাক্স মদের বোতল নিয়ে সেখানে ঢোকে। মেঘা বলে, এগুলো তোমার গিফট। সেভান্তার বাবা এতে খুব খুশি হয় আর বলে, এতগুলো? মেঘা বলে, হ্যাঁ, তোমার মদের দোকানের সব খরচও আমরা দিয়ে দিয়েছি আর আগের সব ধারও শোধ করে দিয়েছি, আর রেগুলার যাতে মদের বোতল দেয় তার জন্য খরচও আমরা দেবো। তোমার মত বলো। সেভান্তার বাবা এতে খুব খুশি হয়, বলে, আরে ঠিক আছে, ওকে নিয়ে যাও, নিয়ে যাও, তোমরা তো ওর ভালোর জন্যই বলছো তাই না? হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও, কোনো প্রবলেম নাই। কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখবে, ও একটু রাগী, মাথা একটু গরম আছে, ওই সময় ওকে কিছু বলো না। মেঘা বলে, ঠিক আছে। একটু পরেই সেভান্তা আসে। মেঘাকে দেখে বলে, আরে তুমি তো সেই কালকের ম্যাডাম বিউটি কন্টেস্টের। সেভান্তা বলে, হ্যাঁ তাই ভাবছি, বাইরে এত জটলা কিসের? মেঘা বলে, তুমি বিউটি কুইন হতে চাও? সেভান্তা বলে, তার মানে সব সত্যি ছিল? আমি তো ভেবেছিলাম তোমাদের স্যার
মদের নেশায় ওইসব বলছিল। আমার বাবাও মদ খেয়ে অনেক কিছু বলে। সেবান্তার বাবা বলে, ম্যাডাম ও মজা করছে। এরপরে কথাবার্তা চলে এবং কথাবার্তা পাকা করে মেঘা চলে যায়। পরের সিন ভিআর গ্রুমিং একাডেমি। বিক্রম অফিসে ঢুকে দেখে তার জন্য অপেক্ষা করছে তার রিপোর্টার বন্ধু সৌরভ আর মিডিয়া বিজনেসম্যান ধ্রুব। ধ্রুব বলে, আরে তুমি তো এখন মিডিয়ার গডফাদার। বিক্রম বলে, মানে? ধ্রুব বলে, তোমার ভিডিও ক্লিপটা তো এখন ভাইরাল। মেঘা বলে, বিক্রম তোমারই ফল্ট, তুমি আর একটু সংযত হতে পারতে। বিক্রম বলে, সরি ফর দ্যাট। ধ্রুব বলে, সরি কেন? আমি তো এর মধ্যে ভালো বিজনেস অপরচুনিটি দেখতে পাচ্ছি। বিক্রম বলে, কি রকম? ধ্রুব বলে, প্রিটি প্রিন্সেসের সব টেলিকাস্ট রাইট আমাদের কোম্পানির হাতে। 5 বছরের জন্য ফিনক্রাফট মিডিয়ার হাতে রয়েছে। বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজাররা অ্যাডের জন্য ডাবল পয়সা দিতে চাইছে। আমার একটা আইডিয়া আছে, ওই মেয়েটাকে একজন পার্টিসিপ্যান্ট হিসাবে দাঁড় করালেই হবে। ও যদি কোয়ালিফাইং রাউন্ড অব্দিও যেতে পারে, তাতেও যা মিডিয়া হাইপ ক্রিয়েট হবে, তাকে কাজে লাগিয়ে আমরা অনেক টাকা কামাতে পারবো। সৌরভ বলে, একদমই তাই। ধ্রুব বলে, নেক্সট ইয়ার স্পন্সরশিপের জন্য লাইন লেগে যাবে। বিক্রম তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমার মিডিয়া টিম সামলে নেবে। বিক্রম রাজি হয়ে যায় আর মেঘাকে পাঠায় সেবান্তা ট্যান্ডেলকে রাজি করিয়ে এখানে আনতে। পরের সিন ভিআর গ্রুমিং একাডেমি। সেবান্তা ভেতরে ঢুকতে গেলে সাজ পোশাক দেখে সিকিউরিটি তাকে আটকায়, বলে এখানে ঢোকার জন্য পারমিশন লাগবে। সেবান্তা বলে, ও তাই, তাহলে গিয়ে বলো মিস সেবান্তা ট্যান্ডেল এসেছে, 3 বছরের বুটি কুইন, ঝাঁকানাকা ম্যাকানাকা। তার কাণ্ড দেখে সিকিউরিটিও হেসে ফেলে। সেবান্তা বলে, আরে মুখ পোড়া, হাসছে দেখো। আরে তোমার কি ইয়ার কি মনে হচ্ছে? সেবান্তা দেমাক নিয়ে গটগট করে ভেতরে ঢুকে পড়ে। রিসেপশনে গিয়ে বলে, মেঘা ম্যাডাম আমাকে আসতে বলেছে। রিসেপশনিস্ট বলে, ও তাই। সে ফোন করে কনফার্ম হয় আর সেবান্তাকে ভেতরে যেতে বলে। সেবান্তা ভেতরে ঢুকে সুইমিং পুলের কাছে যায়। ভেতরে জাঁকজমক চাকচিক্য দেখে তার তাক লেগে যায়। পুলের কিনারায় বসে জল নাড়তে থাকে। এইরকম একটা গ্রাম্য মেয়েকে দেখে ওখানে থাকা মেয়েগুলো বেশ মজা পায়। রিয়া বলে একজন মজা দেখো বলে সেবান্তার কাছে গিয়ে তাকে পেছন থেকে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। সকলে উচ্চস্বরে হেসে ওঠে। সেবান্তাও ছাড়ার পাত্রী নয়, তার হাত ধরে টান মেরে তাকেও ফেলে দেয় আর ওপরে উঠে তার গাইঙ্গা স্টাইলে বলে, এই আমি হলাম জেলের মেয়ে যে সাগরে সাঁতার কাটতে জানে, আর আমাকে ধাক্কা দিচ্ছ? এইসব কোমর জলে ডোবার মেয়ে না আমি। বিক্রম বলে, এই কি হচ্ছে এখানে? সেবান্তা বলে, এই যে ও আগে আমাকে ঠেলে দিলে কেন? বিক্রম মেঘাকে বলে, আরে ওকে একটু রেডি করাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করো। সেবান্তা যেতে যেতে বলে, আমি দেখে নেব সবাইকে। সৌরভ আর ধ্রুব কাণ্ড দেখে হেসে ওঠে। সৌরভ বলে, আরে এ তো খাঁটি গাঁওয়ার। ধ্রুব বলে, বিক্রম তোমার জন্য খুব কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। এইরকম একটা গাঁওয়ার মেয়েকে গ্রুমিং করাটা বেস্ট টাফ। সৌরভ ব্যঙ্গ করে বলে, আরে ও বিক্রম রাজার ধাক্সা, ওর ক্ষমতা আছে। এই মেয়ের খেতাব জেতা অসম্ভব বুঝে ধ্রুব বিক্রমকে টিচ করে, বলে এই মেয়ে যদি খেতাব জেতে তবে আমার নেক্সট 3 ইয়ার্সের জন্য সব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে ও। আর বিক্রম তোমাকে দেব বছরে 1 কোটি করে। বিক্রম চুপ করে সব শোনে। মেঘা ওদিকে সেবান্তাকে তাদের একাডেমির লাক্সারি ওয়াশরুমে নিয়ে যায়। দেখে সেবান্তা খুব অবাক হয়ে যায়, বলে এত বড় বাথরুম, আমাদের তো বাড়ির থেকেও বড়। মেঘা হাসতে থাকে। সেবান্তা বলে, এইরকম বাথরুম দিয়ে হিরোইনরা সব গা মাথা ধয়, গান বলে। মেঘা বলে, গান বলে না, গান গায়। সেবান্তা বলে, হ্যাঁ 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 এই গান গাই। মেঘা বলে, এখন কাপড় খোলো, তারপর ওই বাথটবে স্নান করে নাও। সেবান্তা বলে, সব কাপড় খুলবো? মেঘা বলে, হ্যাঁ। সেবান্তা বলে, তোমরাও সব খুলে স্নান করো, তোমাদের লজ্জা লাগে না? মেঘা বলে, নাও, লজ্জা করলে হবে না, তাড়াতাড়ি করো। তুমি বিউটি কুইন হতে চাও তো? সেবান্তা বলে, হ্যাঁ হতে চাই। মেঘা বলে, তুমি লজ্জা করলে তাহলে কি করে হবে? তোমাকে রেডি করবো কি করে? সেবান্তা বলে, আমি বুঝেছি। মেঘা বলে, কি? সেবান্তা বলে, বুটি কুইন হতে লজ্জা শরম ছাড়তে হবে। মেঘা বলে, বুটি কুইন আবার কি? বলো বিউটি কুইন। কিন্তু সেবান্তা তার উচ্চারণ করতে পারে না, বলে বুটি বুটি করে খুব বলার চেষ্টা করে, কিন্তু কিছুতে তার মুখ দিয়ে বিউটি কুইন কথাটা আর বেরোয় না। দেখে মেঘার মাথা ধরে যায়, এই মেয়েকে তাকে গ্রুমিং করতে হবে। সেবান্তা কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে মেকআপ করে কস্টিউম পরে রেডি হয়ে যায়। তাকে নিয়ে মেঘা বিক্রমের সামনে যায়। গেট আপ দেখে বিক্রম খুব খুশি হয়, কিন্তু যেই সেবান্তা নিজের স্বরূপ প্রকাশ করে গাইয়া উচ্চারণে পাড়ার রকের স্টাইলে বলে ওঠে, কি লাগছে না এখন বুটি কুইন, ঝাঁকানাকা ম্যাকানাকা। বিক্রম আবার হতাশ হয়ে যায়। এবার সেবান্তা জিমে যায়। তাকে ব্যঙ্গ করে অন্য মেয়েরা বলে, এই হাউসকিপিং, মেঝেটা পরিষ্কার কর না। এক্সারসাইজ করতে গিয়েও সেবান্তা ভুলভাল হাত পা ছোড়ে এবং তার এই কাণ্ড দেখে সবাই তাকে নিয়ে তামাশা করতে থাকে। র্যাম্প ওয়াকেও সেবান্তা গাইয়া স্টাইলে কায়দা করে হাঁটতে যায়। তাকে একজন মডেল ল্যাং মেরে ফেলে দেয়।
সবার তামাশার পাত্রী হয়ে ওঠেছে। একজন ট্রেডমিলে তার পাশে গিয়ে স্পিড বাড়িয়ে দেয়। ছুটতে ছুটতে সেবান্তা পড়ে যায়। সবাই হাসতে থাকে। সেবান্তার আত্মবিশ্বাস ক্রমশ কমতে থাকে। সে হীনমন্যতায় ভুগতে থাকে, চরম অপমানিত হয়। যখন তাকে মেকআপ করানোর নামে অন্য মেয়েরা তাকে ভূত সাজিয়ে দেয়। নিজেকে আয়নায় দেখে সেবান্তা আঁতকে ওঠে। অন্য মেয়েরা তাচ্ছিল্যের হাসি হাসতে থাকে। চিৎকার করে সেবান্তা কেঁদে ফেলে। খুব আঘাত পায় সে। অন্য মেয়েরা মেঘার কাছে গিয়ে তার নামে কমপ্লেন করে, বলে, ম্যাম, ও তো সব জায়গায় তামাশা করছে, এক্সারসাইজে যেমন তেমন হাত পা ছুটছে, গণপতি ড্যান্স শুরু করছে, কোথায় বসতে হয় কোথায় খেতে হয় কোনো ঠিক নাই, যা খুশি তাই করছে, কিচ্ছু নিয়ম মানছে না। এমন সময় বিক্রম ঢোকে। মেঘা মেয়েদের বলে, আচ্ছা ঠিক আছে যাও, আমি দেখছি। মেয়েরা চলে যায়। বিক্রম বলে, ধ্রুব তার কন্ট্রাক্টের ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করে দিয়েছে। এখন সেবান্তাকে বিউটি কুইন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমার পুরো ফোকাস এখন ওর দিকে। এটা আমার চ্যালেঞ্জ, আমার টার্গেট। মেঘা বলে, টার্গেট? ইম্পসিবল, ও এমন গাঁওয়ার। বিক্রম বলে, এটা নির্ভর করছে ট্রেনারের উপর, কতটা দক্ষ ট্রেনার তার উপরে। একজন ভালো ট্রেনার ল্যাধা ঘোড়াকে উইনার বানাতে পারে। মেঘা বলে, হ্যাঁ, কিন্তু ঘোড়ার বদলে যদি গাধা হয় তাহলে? ও তো এটাও বোঝে না যে ওর জন্য কোনটা ভালো। আই এম সরি, আমি ওকে ট্রেন করতে পারবো না। প্রথম দিনে এই যা তামাশা করতে শুরু করেছে, একাডেমির ডিসিপ্লিন নষ্ট করছে। কোনো ট্রেনার ওকে ট্রেন করতে চাইছে না। বিক্রম বলে, এখানে একজনও চ্যালেঞ্জ নেওয়ার মতো নেই। আচ্ছা, আমি ওকে ট্রেন করব। মেঘা বলে, আচ্ছা, কোথায়? তার ওই জেলে কলোনিতে? ও ইতিমধ্যেই চলে গেছে, আজ সকালেই পালিয়েছে, আর এবার আমি আর আনতে যেতে পারবো না। বিক্রম তখন নিজেই গাড়ি নিয়ে সেবান্তার কলোনিতে পৌঁছে যায়। একজনকে জিজ্ঞাসা করলে সে দেখিয়ে দেয়, ওই যে সেবান্তা। বিক্রম দেখে সমুদ্রের তীরে সেবান্তা দাঁড়িয়ে আছে। বিক্রম ডাকে, সেবান্তা। সেবান্তা তাকে দেখেই রেগে ওঠে, বলে, এই, আমি সাগরে ঝাঁপ দেব। আমি কিন্তু ওসব বুটি কুইন টুইন হব না। আমি আর ওসব মাথা ধরা কাজ করতে পারবো না। আমি এখানেই ঠিক আছি। তোমার একাডেমির মেয়েরা সব এক একটা ছলনাময়ী। ওদের থেকে আমাদের এই ফুলবাজারের লোক অনেক ভালো। একাডেমির মেয়েরা হলো শকুনের মতো, যে কোনো সময় ছিঁড়া খাওয়ার জন্য রেডি। আমি যাব না, ব্যাস। বিক্রম বলে, সেবান্তা, তোমার সাহস আছে, তুমি সাগরে ঝাঁপ দিতে পারো, আর আমার একাডেমি থেকে ভয়ে পালিয়ে এলে? ওখানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারত। কয়েকটি মেয়ে পেছনে লেগেছে তামাশা করছে বলে জীবনের সেরা সুযোগটা নষ্ট করবে? সেবান্তা বলে, এই সাগর অনেক ভালো, এখানে মাছ আছে, কিন্তু কুমির নেই। আর তোমার একাডেমির মেয়েরা সব এক একটা কুমির। ওরা ইংরেজিতে তামাশা করছে যাতে আমি বুঝতে না পারি। আমি লড়াই করার চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাকে একলা করে দিচ্ছে। বিক্রম বলে, ওরা এসব করছে কারণ ওরা জানে তুমি ট্রেনিং নিলে তুমি হবে উইনার, তাই এসব করে তোমার মনোবলটা ভেঙে দিতে চাইছে। সেবান্তা বলে, আমি ওসব কূটনীতি বুঝি না, তুমি চলে যাও, আমি যাব না। বিক্রম বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেবান্তা, আমাকে কি মাছ ধরা শেখাতে পারবে? সেবান্তা বলে, মাছ ধরা? ও বাচ্চাদের খেলালাই, সবাই পারবে না। বিক্রম বলে, কি আমি পারবো না? সেবান্তা বলে, পারবে, তবে পরিশ্রম করতে হবে। অন্তত 7-8 মাস প্র্যাকটিস করতে হবে। যদি ভালো মতো প্র্যাকটিস করো তবে হয়তো পারবে। বিক্রম বলে, সেবান্তা, তুমি নিজেই বলছো প্র্যাকটিস করলে সম্ভব, তাহলে তুমি কেন পারবে না? প্র্যাকটিস করলে তুমিও পারবে, আর আমি নিজে তোমাকে ট্রেন করাবো। তোমার কিন্তু হাল ছাড়লে চলবে না। সেবান্তা রাজি হয়ে যায়, বলে, কিন্তু ওই মেয়েরা আমাকে সহজে মেনে নেবে না। বিক্রম বলে, সে চিন্তা করতে হবে না, তুমি আমার বাড়িতে থাকবে। সেবান্তা চিৎকার করে ওঠে, বলে, এই আমি ওই রকম মেয়ে না। ঠিক আছে, আমি তোমার বেডরুমে যেতে পারবো না কিন্তু। বিক্রম বলে, আরে শান্ত হও, তোমার ঘর থাকবে সম্পূর্ণ আলাদা, আর আমার মহিলা কর্মী তোমার দেখভাল করবে। সেবান্তা বিক্রমের বাড়িতে গিয়ে ঢোকে। বিক্রম সুশীলা মাসিকে বলে সেবান্তাকে সব বুঝিয়ে দিতে। বিক্রমের গাইডেন্সে সেবান্তার ট্রেনিং শুরু হয়। বাড়ির পেছনে বড় সুইমিং পুল দেখে সেবান্তা ঝাঁপ মারে। তার লাফ মারার এই কায়দা দেখে বিক্রম অবাক হয়ে যায়। ধীরে ধীরে সুইমিং পুলের সঠিক ব্যবহার, এক্সারসাইজের সঠিক নিয়ম বিক্রম শিখিয়ে দেয়। মেঘাকে ডেকে ক্যাটওয়াকের কায়দা শিখিয়ে দেয়। প্রথম টমবয়ের মতো হাঁটলেও ধীরে ধীরে সে শিখে নেয়। তার মনে পড়ে যে এরকম ব্যালেন্স করে কত হেঁটেছে সে ইটের ওপর দিয়ে। তার কনফিডেন্স বাড়তে থাকে। সে শিখে নেয় র্যাম্প ওয়ার্কের কৌশল। ওয়েট লিফটিং এর সময় তার মনে পড়ে 2 হাতে 2 বালতি নিয়ে জল ভর্তি করে সে তার কলোনিতে কিভাবে যেত। আর এটা কেন পারবে না? তো সামান্য ওয়েট লিফটিং, কনফিডেন্সের সঙ্গে সেটাও সে শিখে ফেলে। বাস্কেটবল কোর্টে গিয়ে তাকে নিয়ে ব্যঙ্গ করে অন্য মেয়েরা। তার দিকে যখন বল ছুড়ে দেয়, সেবান্তার মনে পড়ে কলা পাতা জড়িয়ে ফুল প্যাক করে কিভাবে দূর থেকে চোখ বন্ধ করেও সে ঠিকঠাক ঝুড়িতে ফেলতে পারত। আত্মবিশ্বাসে ভর করে পেছন দিকে ছুড়ে দেয় বাস্কেটবল, আর সেটি বাস্কেটে গিয়ে পড়ে। তার এই টেকনিক দেখে অন্য মেয়েদের মুখ হাঁ হয়ে যায়।
বিক্রমের গাইডেন্সে এভাবেই সেবান্তার ট্রেনিং চলতে থাকে। ধীরে ধীরে বিক্রমের প্রতি তার ফিলিংস আসতে শুরু করে। এরপর একদিন লাইব্রেরিতে কবিতা পড়তে গিয়ে ভুলভাল উচ্চারণে কবিতা পড়তে থাকে। বিক্রম তার উচ্চারণ শুনে আঁতকে ওঠে, বলে তোমার এই উচ্চারণ শুনলে কবি অজ্ঞান হয়ে যেত, সঠিকভাবে আবৃত্তি করতে শিখতে হবে। সেবান্তা বলে তুমি যদি শোনাও তাহলে আমি শিখে নেব। বিক্রম বলে ও তাই, প্রমিস? সেবান্তা বলে হ্যাঁ প্রমিস। সেভাবে বিক্রম হয়তো তাকে আবৃত্তি করে শোনাবে, কিন্তু বিক্রম তাকে বলে তার ভয়েসে অনেকগুলো কবিতা রেকর্ড করা আছে, সেগুলো শুনে সেবান্তা যেন ঠিকঠাকভাবে শিখে নেয়। সেবান্তা তখন আশাহত হয়, দেখে তার মতো রিয়া বলে এক মডেলও শুনে শুনে কবিতা শেখার চেষ্টা করছে। রিয়াকে সেবান্তা সহ্য করতে পারত না, কারণ এই রিয়া তাকে অনেক বেশি ইনসাল্ট করত। সে রিয়ার কান থেকে হেডফোনটা খুলে বলে, এই তুমিও মারাঠি পড়তে জানো না? রিয়া বলে, এই ফুলওয়ালি, আমি মারাঠি ভালো জানি না, কারণ আমি কেমব্রিজে IGCSE বোর্ডে পড়েছি, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ফ্রেঞ্চ ছিল, তাই আমি মারাঠি ভালো জানি না। সেবান্তা বলে, তার মানে আমরা সেম। রিয়া বলে, হোয়াট সেম? সেবান্তা বলে, আরে সেম টু সেম। রিয়া বলে, ও ইটস সেম সেম, ওকে, একদমই বেকার। সেবান্তা বলে, তুমি আমার থেকে শিক্ষিত, কিন্তু মারাঠিতে দুজনেই সেম। রিয়া বলে, লিসেন, আমরা সেম টু সেম না, আর কোনোদিন হবও না, বুদ্ধু ফুলওয়ালি কোথাকার। আমাদের ফারাক আছে। এখানে সেবান্তার আঁতে ঘা লাগে। সে বলে, হ্যাঁ ফারাক তো আছে, বিক্রম স্যার আমাকে পার্সোনালি স্পেশাল ট্রেনিং দেয়, আর তুমি জেনারেল ট্রেনিং। মানে আমি হলাম ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, আর তুমি জেনারেল কামরার থার্ড ক্লাস প্যাসেঞ্জার। ফারাক তো আছে, সত্যিই ফারাক আছে। রিয়ার এতে আঁতে ঘা লাগে। পরের সিন, রিয়া যখন সুইমিং পুল ধরে উঠছে, ফোনে বিক্রম স্যার কাউকে তার চ্যালেঞ্জের ব্যাপারে বলছে। রিয়া বলে, স্যার 1 মিনিট হবে? বিক্রম বলে, হ্যাঁ রিয়া শিওর, কিন্তু তুমি এত স্ট্রেসড কেন? রিয়া বলে, স্যার আমি শুনলাম ফোনে কাউকে চ্যালেঞ্জের ব্যাপারে বলতে, যদি সেবান্তা ফাইনালিস্ট ডিসাইড হয়েই থাকে, তাহলে আমার মতো মেয়েদের আর কম্পিটিশনে পার্টিসিপেট করার কি দরকার? বিক্রম বলে, হ্যাঁ অর্ধেক জানা না জানার থেকেও মারাত্মক। রিয়া বলে, কিন্তু স্যার আপনি তো ওকে পার্সোনালি ট্রেন করছেন, আর আমরা ট্রেনিং নিচ্ছি থার্ড ক্লাস প্যাসেঞ্জারের মতো। বিক্রম হাসে, বলে, রিয়া আমি নিজে তোমাকে স্পেশাল টিপস দেব, কিন্তু তোমার কনফিডেন্স কেন কমে যাচ্ছে? অশিক্ষিত একটা মেয়ের জন্য ইনসিকিউর ফিল করছো কেন? রিয়া বলে, ইনসিকিউর না, কিন্তু আপনি যখন স্পেশালি ট্রেনিং দিচ্ছেন এবং আপনি চ্যালেঞ্জ হিসাবে ব্যাপারটা নিয়েছেন, আর এর জন্য আপনি যথাসাধ্য চেষ্টা করছেন। বিক্রম হেসে বলে, এটা একটা স্ট্যান্ড বেবি, তুমি হলে আমার একাডেমির রিয়েল ডায়মন্ড। ওকে নেওয়া হয়েছে পাবলিসিটি স্টান্টের জন্য, তোমার সঙ্গে একটা গাঁওয়ার মেয়ে কিভাবে কম্পিট করবে? ওকে আমাদের অ্যাডভান্টেজের জন্য নেওয়া হয়েছে। যদিও সেমিফাইনাল অবধিও যেতে পারে, তবে তার জন্য যে মিডিয়া হাইপ ক্রিয়েট হবে তাতে তো আমাদেরই লাভ, আর সব থেকে বেশি লাভ হবে উইনার হিসাবে তোমার, কারণ তুমি সবচেয়ে বেশি পাবলিসিটি পাবে। রিয়া তখন খেলাটা বুঝে যায়। সে বলে, ওকে স্যার। এরপর একদিন ডান্স পারফরমেন্সে লাইভ টেলিকাস্ট চলতে থাকে। সেবান্তা আর রিয়া ডুয়েট ডান্স পারফরমেন্স চলতে থাকে। দুজনেই পারফর্ম করে। ধ্রুব দুজনেরই প্রশংসা করে। রিয়াকে বলে, তুমি তো প্রফেশনাল ড্যান্সার, দুর্দান্ত নেচেছো, কিন্তু রিয়েল সারপ্রাইজ ছিল সেবান্তার পারফরমেন্স। ইট ওয়াজ জাস্ট ফ্যাবুলাস। ধ্রুব হাত বাড়িয়ে সেবান্তাকে কনগ্রাচুলেট করে। সেবান্তাও হাত বাড়ায়। সেবান্তার কনফিডেন্স অনেক বেড়ে যায়। সে মনে মনে বলে, আমি সেবান্তা টান্ডেল, এমনি এমনি সবার নজর আমার উপর পড়ে না, আমি এরকমই স্পেশাল। এরপর একদিন একাডেমিতে মজা করে সেবান্তা বিক্রমের নকল করতে থাকে। বিক্রমের চেয়ারে বসে বলে, ইউ নো গার্লস, ইউ অল আর মাই প্রেটি প্রিন্সেস অ্যান্ড আই অ্যাম প্রাউড অফ ইউ, দিস ইজ দ্যাট, দিস ইজ দ্যাট। আর তখনই সেখানে বিক্রম চলে আসে। দেখে সেবান্তা টেবিলে পা তুলে তার নকল করছে। এভাবে ডিসিপ্লিন নষ্ট হতে দেখে ভীষণ রেগে যায়। সেবান্তাকে বকাঝকা করে, বলে, কি চলছে এসব? অন্য মেয়েরা বেরিয়ে যায়। বিক্রম মেঘাকে বলে, তুমি ঠিক বলেছ, আমি মূর্খ যে এরকম অশিক্ষিত একটা গাঁওয়ার মেয়েকে বিউটি কন্টেস্টের উইনার বানানোর চেষ্টা করছি। মেঘা বলে, বিক্রম কাম ডাউন, ইটস ওকে। বিক্রম বলে, ইটস নট ওকে মেঘা, তুমি ঠিকই বলেছ, ঘোড়াকে ট্রেন করা যায়, কিন্তু গাধাকে ট্রেন করে ঘোড়া বানানো যায় না। মেঘা বলে, বিক্রম প্লিজ কাম ডাউন, আরে ওর জন্য আমাদের 3 কোটির জ্যাকপট লেগেছে, এত বড় কন্ট্রাক্ট পেয়েছি, প্লিজ কাম ডাউন। বিক্রম সেবান্তাকে বলে, লাস্ট চান্স, আর হ্যাঁ আমার মিমিক্রি করার এত শখ, তো একটা কবিতা আমার মতো আবৃত্তি করে শোনাবে, আর যদি পারো তো ভালো, আর না পারলে আর নয়। রাতে ডিনার করতে গিয়ে বিক্রম দেখে সেবান্তা নেই। সবাই মিলে এদিক ওদিক খুঁজতে থাকে, তাকে কোথাও পাওয়া যায় না। বিক্রম
একাডেমির ভেতরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে লাইব্রেরি রুমে কবিতার বই হাতে ঘুমের ঘোরে সে আবৃত্তি করছে। হিরুয়ে হিরুয়ে গার গালিচে। তাকে যত্ন করে পাঁজা খোলা করে তুলে বিক্রম বাড়িতে নিয়ে আসে। মাসি তাকে জুস খেতে বলে। সেবান্তা বলে আমি খাবো না, যতক্ষণ না কবিতা মুখস্থ হবে খাবো না। বিক্রম বলে মাসি আমাকে দাও। সেবান্তাকে বলে খালি পেটে কবিতা হবে না, এটা খেয়ে নাও। সেবান্তা জুস খেয়ে কবিতা শোনাতে যায়, বলে হিরুয়ে হিরুয়ে গাল গালিচে। শুনে বিক্রম বলে আরে কি কি বললে? গাল গালিচে? ওফো, হিরুয়ে হিরুয়ে গার গালিচে, গাল গালিচে নয়। চালু করো। কয়েকদিন পর বিক্রমের জন্মদিনে সবাইকে অবাক করে সুন্দরভাবে সেই কবিতা গানের মতো করে সেবান্তা শোনায়। সবাই খুব অবাক হয়ে যায়। বিক্রমও ইমপ্রেস হয়ে যায় তার সঠিক প্রোনাউন্সিয়েশন শুনে। সবাই খুব প্রশংসা করে। সেবান্তা এর মধ্যেই বিক্রমের প্রেমে মজে গেছে। একাডেমিতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছে, তুমি কি আমার ফিলিং বোঝো? কবে বুঝবে? নিশ্চয় একদিন বুঝবে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, শুধু তোমার জন্য, যাতে তোমার স্বপ্ন সফল হয় তার জন্য। এরপর একদিন গাড়িতে সেবান্তাকে নিয়ে বিক্রম যাচ্ছে তার বাবার সাথে দেখা করাতে, কারণ তার বাবা সেবান্তাকে আনতে বলেছেন। যেতে যেতে দেখে গ্রামের ভেতরে এক জায়গায় ব্যারিকেড করে রাস্তা বন্ধ করা, কারণ সামনে রাস্তার কাজ চলছে। ড্রাইভার নেমে দেখতে যায়। সেবান্তা আর বিক্রম নেমে আসে গাড়ি থেকে। সেখানে কিছু বাচ্চাকে দোল খেতে দেখে সেবান্তার ছোটবেলার কথা মনে পড়ে। সেও সে দোলনায় চেপে দোল খেতে থাকে। এমন সময় বৃষ্টি নামে। সেবান্তা ভিজতে থাকে। তাকে প্রোটেক্ট করতে কিছু পোস্টার নিয়ে বিক্রম ছুটে। সেবান্তা সেই পোস্টারগুলো উপরে উড়িয়ে দেয়। বিক্রম তাকে নিয়ে সেখানে থাকা একটি বাগান বাড়িতে ঢোকে। সেবান্তা পোশাক বদলে শাড়ি পরে নেয় আর বিক্রম গেঞ্জি পরে নেয়। এইভাবেই তারা গাড়িতে ওঠে আর ঘুমিয়ে পড়ে। তাদের নিয়ে ড্রাইভার বাড়ি অবধি পৌঁছে যায়। গাড়ির আওয়াজ শুনতে পেয়ে বিক্রমের বাবা বেরিয়ে আসে। গাড়ি থেকে ওরা নামছে না দেখে গাড়ির কাছে গিয়ে দেখে বিক্রম ঘুমাচ্ছে আর তার কাঁধে মাথা দিয়ে সেবান্তা ঘুমাচ্ছে। এতক্ষণে দুজনের ঘুম ভেঙে যায়। সেবান্তা চমকে যায়। তারা দুজনে হাই ভগবান বলে বেরিয়ে আসে। তাদের হুলিয়া দেখে বিক্রমের বাবা বলে, আরে কামাল, কি একাকে ট্রেন করছে? বিক্রম লজ্জা পেয়ে মাথা নিচু করে। সেবান্তা বিক্রমের বাবার পা ছুঁয়ে প্রণাম করে। বিক্রমের বাবা বলে, কি বলে আশীর্বাদ দেব? আচ্ছা, আশীর্বাদ করি বিউটি কুইন হও। বিকেলে সেবান্তা বিক্রমের বাবার জন্য চা নিয়ে যায়। জিজ্ঞেস করে সুগার অ্যান্ড ক্রিম? বিক্রমের বাবা বলে, মনে হচ্ছে ভালোই হয়েছে। অন মোর থিং, ডোন্ট লেট দ্য মিল্ক কার্ডেল ইন ইয়োর টি, স্টার ইট ওয়েল, ফয়েল ইউ পোর। সেবান্তা বুঝতে না পেরে হুঁ বলে মাথা নাড়ে। সে ঘাবড়ে গিয়ে গরম জলের কেটলি ট্রের ওপরে উল্টে দেয়। বিক্রমের বাবা হাসে, বলে, বলতে চাইছি মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে দাও, যাতে দানা হয়ে না থাকে। সেবান্তা ভয়ে ভয়ে চায়ের কাপ এগিয়ে দেয়। বিক্রমের বাবা বলে, ঘাবড়ানোর কিছু নেই, এখানে তোমার পরীক্ষা হচ্ছে না। আরে তোমার নাম তো সেবান্তা। সেবান্তা বলে, হ্যাঁ বাবা নেমিং সেরিমনিতে আমার নাম রেখেছিল সেবান্তা। বিক্রমের বাবা বলেন, তুমি তো এমনিতেই প্রিটি প্রিন্সেস, তবে কিছু নিয়ম শিখতে হবে। ওই যে বলে না, হোয়েন ইউ আর ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু, জসমিন দেশে যদাচার। এই আর কি। আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ এগুলো খুব বড় ব্যাপার নয়, শেখা যায়। তোমার মন সুন্দর, তোমার ভেতরটা সুন্দর, এটাই বড় কথা। বিক্রমের বাবা ইভিনিং পার্টিতে সবার সামনে সেবান্তাকে পরিচয় করিয়ে দেয়। সেবান্তাকে নিয়ে ডান্স করে। বিক্রম যাতে জেলাস ফিল করে তার জন্য কায়দা করে ধ্রুবকে সেবান্তার সাথে নাচতে বলে। সেবান্তাকে ধ্রুবের সঙ্গে নাচতে দেখে বিক্রম সত্যি জেলাস ফিল করে। আসলে তার মনেও সেবান্তার জন্য ফিলিংস তৈরি হয়েছে। তাদের ডান্স করতে দেখে বিক্রম সেবান্তার দিকে ছুটে যায়। সেবান্তা মজা করে তাকে শোকে বলে, কিছু একটা পোড়ার গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। বিক্রম বলে, লোকের সাথে অত বেশি মেলামেশা করার কি দরকার, আর সবার সাথে অত ডান্স করার দরকার নেই। সেবান্তা বলে, ও তাই? আমি তো ভাবলাম আমার এটা একটা শিক্ষা, আর এটা তোমার ভালো লাগবে, আভিজাত্যের রীতি রেওয়াজ, আর মনে হচ্ছে কেউ তোমার প্রবলেম দিচ্ছে। বিক্রম বলে, কে? সেবান্তা হেয়ালি করে বলে, ধ্রুব বলে চোখ টিপে দেয়। বিক্রম হেসে ফেলে। সেবান্তা বুঝে যায় তার জন্য বিক্রমের ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে, আর এটাই সে চাইছিল। এরপর আরো কিছুদিন কঠোর অনুশীলন চলতে থাকে। বিক্রম বলে, আমরা প্র্যাকটিসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কাল থেকে আর ট্রেনার থাকবে না, নিজের মতো তোমরা প্রস্তুতি নেবে। মনে রাখবে তোমাদের প্রত্যেকের মধ্যেই প্রিটি প্রিন্সেস হওয়ার ক্ষমতা আছে। মনে রাখবে তোমার নিজের সাথে তোমার নিজের কম্পিটিশন চলবে। র্যাম্প ওয়াক করবে এমন ভাবে যেটা তোমার পার্সোনালিটিতে স্যুট করে। প্রশ্নের উত্তর দেওয়ার আগে ভাবার জন্য তোমরা 1 মিনিট সময় পাবে। উপযুক্ত উত্তরে জাজেসদের ইমপ্রেস করতে হবে। তাই সবাই আজ থেকে নিজের পারফরম্যান্সের উপরে কনসেন্ট্রেট করো, তোমার সেরাটা দাও। আশা করি একদিন সফল হবে। আমার কাছে তোমরা প্রত্যেকেই প্রিটি প্রিন্সেস, কিন্তু সেদিন জাজেসদের যে ইমপ্রেস করতে পারবে, প্রিটি প্রিন্সেসের উইনার সেই হবে, আর সেই খেতাব জয় করবে। টিভিতে প্রিটি প্রিন্সেসের প্রোগ্রাম দেখার জন্য সেবান্তার মহল্লার লোকজন মহল্লাকে ভালো করে সাজায়, আলো আর কাটআউট দিয়ে ভরিয়ে তোলে। টিভির সামনে সকলে বসে যায় উৎসবের আমেজে। ওদিকে স্টেজে অ্যাঙ্কার এসে বলে, ওয়েলকাম টু দ্য গ্র্যান্ড ফিনালে অফ প্রিটি প্রিন্সেস 2022। এই প্রিটি প্রিন্সেস খেতাব জয় কোটি কোটি মেয়ের স্বপ্ন। এটা শুধু একটা খেতাব নয়,
এটা একটা বেঞ্চমার্ক, সৌন্দর্য, ক্ষমতা, জনপ্রিয়তা পাওয়ার আর স্বপ্ন পূরণের একটা মঞ্চ। আমরা প্রথমেই বিচারকদের স্বাগত জানাচ্ছি। তার ঘোষণার সাথে সাথে 3 জন বিচারক এসে উপস্থিত হন, আর তারপর ডাকা হয় 10 জন ফাইনালিস্টকে। একে একে সবাই নিজেকে নাচের ভঙ্গিমায় এক্সপ্রেস করে। তারপর র্যাম্প ওয়ার্ক চলতে থাকে। সবাই নিজের নিজের স্টাইলে র্যাম্প ওয়ার্ক শুরু করে। টিভিতে এসব দেখে সেবান্তার পাড়ায় তার বাবা, পাড়া প্রতিবেশী সকলে আনন্দে মাতে। র্যাম্প ওয়ার্ক পর্ব শেষ হয়। তারপর কস্টিউম বদলে আরও এক রাউন্ড র্যাম্প ওয়ার্ক চলে। তারপর আসে কোশ্চেন অ্যান্সার সেশন, আর এর আগে একটি বিরতি দেওয়া হয়। কফি খেতে বিক্রম আর সৌরভ বাইরে যায়। সৌরভ বলে, বিক্রম তুমি লাকি ম্যান, তোমার 2 হাতেই লাড্ডু। একদিকে রিয়া, অন্যদিকে সেবান্তা। ধ্রুব তো কনফার্ম করেছে ও তোমার সাথে কন্ট্রাক্ট সাইন করবে। যদি রিয়া উইনার হয় সেক্ষেত্রেও হবে, আর যদি সেবান্তা যেতে তাও হবে। ফল যাই হোক, তোমার তো লাভই লাভ। সৌরভ আরও বলে, রিয়া প্রফেশনাল, গ্রেসফুল, ইন্টারন্যাশনাল মডেল হওয়ার যোগ্য। বিক্রম বলে, হ্যাঁ ও দারুণ। ওর ব্যাপারে ধ্রুবের সাথে আমার কথা হয়েছে। আর তাদের এই ভিডিও দূর থেকে মোবাইলে রেকর্ড করতে থাকে রিয়া। তারপর বিরতি শেষে টপ 5 ফাইনালিস্টকে ডাকা হয়। তাতে প্রথমেই ডাকা হয় রিয়াকে, আর 5 নম্বরে ডাকা হয় সেবান্তাকে। এরপর আসবে কোশ্চেন অ্যান্সার সেশন, আর তার আগে 5 জনকে আবার একটু বিশ্রাম দেওয়া হয়। আর সেই সময় প্ল্যান অনুযায়ী রিয়া সেবান্তার কাছে চলে আসে, আর তার মোবাইলে রেকর্ড করা বিক্রম আর সৌরভের ভিডিওটা দেখায়। সেবান্তাকে বলে, জানো ধ্রুব বিক্রম স্যারের সঙ্গে আমার জন্য কন্ট্রাক্ট সাইন করেছে। সেবান্তা বলে, কি? রিয়া বলে, হ্যাঁ, বিশ্বাস না হচ্ছে তো এটা দেখো। সেবান্তা দেখে, ভিডিওতে দেখা যাচ্ছে সৌরভ বলছে, সেবান্তাকে তো এক আস্তাকুট থেকে তুলে এনেছো, তবে বিক্রম মানতে হবে তোমার অ্যাক্টিং কিন্তু দারুণ। ওর সঙ্গে প্রেমের অ্যাক্টিং করে রিয়ার জন্য কন্ট্রাক্ট সাইন করছো। আসলে এই ভিডিওটি রিয়া মর্ফ করেছে সৌরভের সাথে প্ল্যান করে, তাই ভিডিওতে বিক্রমের ভয়েস কিছুই শোনা যাচ্ছে না। কিন্তু সেবান্তা খেলাটা ধরতে পারে না। সেভাবে ভিডিওতে যা দেখেছে সেটাই সত্য। তার মন ভেঙে যায়, নিজের প্রতি তার কনফিডেন্স কমে যায়। রিয়া খুব খুশি হয়, দেখে তার চাল সফল হয়েছে। সেবান্তা বসে বসে ভাবতে থাকে। এরপরে কোশ্চেন অ্যান্সার সেশনে সেবান্তার নাম ডাকা হয়। সেবান্তাকে স্টেজে ডাকা হয়। এই সময় স্টেজ ডার্ক রাখা হয়, আর সেবান্তার ওপর ফ্ল্যাশ লাইট পড়তেই সবাই অবাক হয়ে যায়। সেবান্তা তার সেই জেলে কলোনির স্টাইলে পোশাক পরে আছে। সেবান্তা বলে, নমস্কার, আমি সেবান্তা টান্ডেল, আমি সকলকে ধন্যবাদ জানাই। তখনই অ্যাঙ্কার তাকে থামায়, বলে 1 মিনিট। স্টেজে এসে বলে, আই অ্যাম সো সরি, এই কস্টিউম, এইরকম ভাষা। তখন জাজেসরা বলে, ঠিক আছে, ওকে বলতে সুযোগ দেওয়া হোক। অ্যাঙ্কার বলে, ও সরি, তাহলে ঠিক আছে। সেবান্তা বলতে থাকে, আমি এরকমই ভাষা বলি, আমি অশুদ্ধ জানি না, এটাই আমার মাতৃভাষা, আর এতে আমি লজ্জিত নই। ভাবভঙ্গি আর ভাষা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখার লেগে, আমাদের ইমোশন, আমাদের কালচার প্রকাশ করার জন্য একটা সিস্টেম। আর এতে কোনটা ঠিক আর কোনটা ভুল এটা হচ্ছে মূল্যবোধের বিষয়। আর মূল্যবোধই যদি খারাপ হয় তবে ভাবভঙ্গি আর ভাষা দিয়ে কি হবে? যে রূঢ় সে রূঢ়ই থাকবে। যেমন আমি, ধরুন আমি সত্যি সত্যি এই কন্টেস্টের উইনার হলাম, তারপর কি হবে? আমি কি পাবো? একটা বড় মডেলিং এর কন্ট্রাক্ট। ওখানে তো আমি হয়ে থাকবো একটা পুতুলের মতো, স্পন্সরের হাতে, অ্যাড এজেন্সির হাতে। আমাকে ওদের কথা মতো নাচতে হবে। ঠিক যেমনটা একটা মেয়ের জীবনে হয়ে থাকে পুরুষ শাসিত সমাজে, দাসত্বের মতো। সে তার সোশ্যাল স্ট্যাটাস যাই হোক না কেন, নিচু সমাজে সস্তার মদ খেয়ে তাকে হেনস্থা করা হয়, আর উঁচু সমাজে দামি হুইস্কি, দামি ভদকা খেয়ে হেনস্থা করা হয়। সেবান্তা কাঁদো কাঁদো হয়ে যায়, আরো বলে, এই কন্টেস্টের উইনার রাজকোটি, কেউ কি সত্যিই কৃষক সমস্যা, পরিবেশের সমস্যার জন্য কিছু করেছে? এখানে দেওয়া প্রমিস অনুযায়ী কেউ কি কোনো মিনিংফুল কন্ট্রিবিউশন করেছে? তাদের বেশিরভাগই ছোট ছোট কাপড়ে মডেলিং করে, আর না হয় সিনেমায় অভিনয় বা নাচ করে। ছেলেদের প্রোডাক্টে মেয়েদের শরীর দেখানো পোশাক কি দরকারে লাগে? তাদের জাঙ্গিয়া, সেভিং ক্রিম, পারফিউমের বিজ্ঞাপনে ছোট কাপড়ে মেয়েদেরকে মডেল হিসাবে কেন দেখানো হয়? এরকম বিউটি কন্টেস্টের উইনার হওয়ার কোনো উদ্দেশ্য আমি দেখতে পেছি না। পুরুষ শাসিত সমাজে মেয়েরা পণ্য ছাড়া কিছু লাই। আমি বিক্রম স্যারের কাছে কৃতজ্ঞ, তার অক্লান্ত পরিশ্রমের লেগা, যার লেগে আমি আজ এখানে আসতে পেরেছি। কিছু লোক তাকে বলে যে আমাকে এখানে আনাটা নাকি ছিল তার আবর্জনা থেকে ভালো কিছু বানানোর একটা প্রজেক্ট, আর আবর্জনা তো বাইরে ছুঁড়ে ফেলতে হয়, বাড়ি তো নিয়ে যাওয়া হয় না। কি ঠিক বলছি না বিক্রম স্যার? তিনি শিখিয়েছেন আচার ব্যবহার, রীতি রেওয়াজ, কিন্তু পারিবারিক মূল্যবোধের শিক্ষা তো আমি আমার পরিবার থেকে পেয়েছি। এতে কোনো সন্দেহ নেই আমাকে গ্রুমিং করার লেগে তিনি অনেক খেটেছেন। জেলেরা মাছ ধরার কায়দা ভালোই জানে, কিন্তু যদি তাদের জাল শক্ত না হয় তবে কি মাছ ধরতে পারবে? এখানে সব মেয়েরাই অনেক পরিশ্রম করেছে, ওরা সবাই ওদের ট্যালেন্টের জোরে আজ এখানে আসতে পেরেছে, কঠোর পরিশ্রমের লেগে আসতে পেরেছে। বিক্রমের দিকে তাকিয়ে বলে, কি ঠিক বলছি না গডফাদার স্যার? তুমি কি আমার অদম্য প্রচেষ্টা দেখতে পাওনি? আমি তোমার নেওয়া চ্যালেঞ্জটাকে সফল করার জন্য করেছি। কেন তোমরা ভেবেছিলে একটা সাধারণ ফুলবালি শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না? গত 1 বছর ধরে আমি অডিও বুক থেকে শিখেছি, অ্যান্ড আই কুড। সরি বিক্রম স্যার, আমি অশিক্ষিত কিন্তু বোকা লই। কেন অশিক্ষিত জানো? কারণ আমার বাবা
রোজ সন্ধ্যায় মদ খেয়ে আমার শিক্ষার দিকে কোনো নজর দিত না। When I met you, Bikram sir, I was just a florist. And today, I can't even become a florist now. আমি মাঝপথে আটকে থেকে গেলাম। যে পথের আগে যাওয়া যাবে না, আবার ইউটার্নও নেওয়া যাবে না। আজকের পথ থেকে আমি ফুলও বেচতে পারবো না। বলতে বলতে সেবান্তা কেঁদে ফেলে। সেবান্তা আরো বলে, বাট নাও আই হ্যাভ ডিসাইডেড, as my beloved godfather and his father, Brigadier, would say, I will live my life by choice and not by chance. এটা বলে সেবান্তা স্টেজ ছেড়ে বেরিয়ে যায়। টিভিতে এসব দেখে সেবান্তার বাবা আর তার মহল্লার লোকজন মুষড়ে পড়ে। তাদের সকলের মন খারাপ হয়ে যায়। টিভিতে দেখে বিক্রমের বাবারও মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ বাদে নিজের পাড়ায় এসে ঢোকে সেবান্তা। সবাই হাততালি দেয়। সেবান্তা বাবাকে জড়িয়ে ধরে, বলে, আমি হেরে গেলাম বাবা, তোমার ছোট্ট মেয়েটা আজ ব্যর্থ হয়ে গেছে। তুমি ঠিকই বলতে বাবা, দুনিয়াটা মিথ্যায় পরিপূর্ণ, হিপোক্রিট লোকে ভর্তি, নকল মানুষ, নকল জগৎ। কিন্তু আমি ওকে তো অন্তর থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ও তো নির্দয়, ওর সত্যিকারের মন নাই। তোমার ফুলওয়ালি আজ সত্যিকারের ভিখারিনী, তার হৃদয়ও হারিয়ে ফেলেছে। সেবান্তাকে তার বাবা বুকে জড়িয়ে ধরেন। এমন সময় সেই গলিতে মিডিয়া এন্ট্রি নেয়। তারা বলতে থাকে, ব্রেকিং নিউজ, প্রিটি প্রিন্সেসের ইতিহাসে প্রথমবার গ্র্যান্ড ফিনালে উইনারের নাম ঘোষণা করা হচ্ছে অডিটোরিয়ামের বাইরে এই জেলে কলোনিতে। আমাদের সাথে আছে প্রিটি প্রিন্সেসের 5 ফাইনালিস্টের একজন, মিস সেবান্তা টান্ডেল। আমাদের সাথে এই অনুষ্ঠানের সঞ্চালক সায়লি আর বিচারকরাও আছেন। সায়লি তখন সামনে এসে বলে, প্রিটি প্রিন্সেসের অর্গানাইজার কমিটি আর বিচারক মণ্ডলীর যৌথ সিদ্ধান্ত অনুযায়ী প্রিটি প্রিন্সেসে বাহ্যিক সৌন্দর্য এবং অন্তরের সৌন্দর্য দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এমনকি দামি আউটফিট বা বিশেষ ভাষা কোনোটাই ম্যান্ডেটরি ছিল না। তারপর মাইক নিয়ে একজন বিচারক বলেন, শারীরিক সৌন্দর্যের সাথে সুন্দর হৃদয়, দয়ালু মনও গুরুত্বপূর্ণ। যার ব্যক্তিত্ব সুন্দর, যার বিচার বিবেচনা সুন্দর, সেই সুন্দর। আর একজন জাজ বলেন, এইসব মাপকাঠিতে 2022-এর প্রিটি প্রিন্সেস উইনার হলো সেবান্তা টান্ডেল। সঙ্গে সঙ্গে খুশিতে মেতে ওঠে পুরো মহল্লা। সেবান্তার মাথায় ক্রাউন পরিয়ে দেওয়া হয়। খুব খুশি হয় বিক্রমের বাবাও, কিন্তু খেতাব জিতেও কাঁদতে থাকে সেবান্তা। তখন সেখানে রিয়া চলে আসে এবং সে সত্যিটা স্বীকার করে, বলে, আই এম সরি সেবান্তা, তোমাকে আমি ফুল অডিও শুনিয়েছিলাম, আসলে ভিডিওটা ছিল ট্যাম্পারিং করা। সেবান্তাকে সে আসল ভিডিওটা দেখায়। সেবান্তা দেখে সৌরভ বিক্রমকে বলছে, এই অশিক্ষিতরা এই খেতাব ডিজার্ভ করে না। কিন্তু বিক্রম তাকে থামিয়ে দেয়, বলে, ব্যাস ব্যাস, তুমি বন্ধু বলে তোমার এই ফালতু কথাটা সহ্য করলাম, আমি তো উপলক্ষ মাত্র, আসলে সেবান্তা খাঁটি রত্ন। ইতিমধ্যে বিক্রম এসে পৌঁছায়, বলে, আমি কয়েক বছর ধরে এই মেয়েদের গ্রুমিং করছি। যা শিখতে অন্য মেয়েরা 5 থেকে 6 বছর সময় নেয়, ও মাত্র 1 বছরে তা করে দেখিয়েছে। আর কেউ পাথরকে হীরা বানাতে পারে না, হীরাকে আরো উজ্জ্বল করতে পারে। তার থেকেও বড় কথা, এই মেয়ের কোনো লোভ নেই, কোনো কিছু প্রত্যাশাও করে না। ও আমার বকা শুনেছে, কঠোর পরিশ্রম করেছে, শুধু যাতে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারি। ও আমাকে অফুরন্ত ভালোবাসে। সত্যি ও আমার হৃদয় জয় করেছে। আমি ওকে গ্রুম করার চেষ্টা করেছি, কিন্তু ওই আমাকে মানবিক করেছে। এক কোমল হৃদয় প্রকৃত মানুষে আমাকে বদলে দিয়েছে। আর আমি আবর্জনা থেকে কিছু বানাইনি, বরং ও আমার মনের আবর্জনা পরিষ্কার করেছে। থ্যাঙ্কস সেবান্তা। তারপর আর কি, সেবান্তা গিয়ে বিক্রমকে জড়িয়ে ধরে। হাততালিতে মুখরিত হয় মহল্লা। এভাবে এই কাহিনীর মধুরেণ সমাপ্ত হয়। তো প্রিয় বন্ধুরা, কাহিনীটিতে কি শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক কিছু পেলে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। খুব ভালো থেকো সকলে।